রোমিওর জন্য জুলিয়েটের সেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা, বা টিউশন থেকে ফেরার পথে তার জন্য অপেক্ষা করা। উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয়, অথবা তাকে নিয়ে প্রথমবার লং ড্রাইভে যাওয়া, সবই তো ভালোবাসাই। কলেজের প্রথম দেখা বা সবার চোখ আড়াল করে তার দিকে তাকিয়ে থাকা, সেও তো ভালোবাসা। ভালোবাসার মতন সহজ অথচ গভীর শব্দ আর কি আছে এই দুনিয়াতে? ঠিক কতটা ভালোবাসা যায় একটা মানুষকে, সেই কথাই আজ আমরা শুনব সৌভিক ঘোষের লেখা গল্প যদি এমন হতোতে। গল্প পাঠে সুমন, অভিনয়ে বরষা, অন্তরা, সৈকত, অর্চিতা, পূজা, দেবস্মিতা, মধুরা, অরিজিৎ এবং সুমন। বিশেষ সহযোগিতায় নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। সাউন্ডস্কেপ এবং এডিট সুমন এবং অ্যাস্ট্রিক্স। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, সৌভিক ঘোষের লেখা যদি এমন হতো। কিরে, কোথায় তুই? কখন থেকে তোকে ফোন করছি, কিচ্ছুতেই ফোনে পাচ্ছিলাম না। কত সময় নিবি তুই? আর এদিকে ট্রেনের টাইম হয়ে গেল, মাথায় আছে। কত সময় লাগবে বলতো তোরা? আরে ভাই দাঁড়া দাঁড়া, আসছি, মানে এসেই গেছি, এই নামলাম জাস্ট, ওয়েট ওয়েট। হাওড়া স্টেশনের অজস্র মানুষের ভিড়ে হলুদ কুর্তি, নীল জিন্স আর নীল রঙের ব্যাকপ্যাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে নন্দিতা। বড় ঘড়ির দিকে খুব অস্থিরভাবে তাকাচ্ছে। ওর বন্ধু মেঘার আসার কথা। নন্দিতা প্রায় আধ ঘন্টা ধরে ফোন করছে তাকে, কিন্তু নট রিচেবল। এতক্ষণে মেঘার ফোনটা পেয়ে শান্তি। নন্দিতা আর মেঘা একে অপরের শুধু বন্ধু বললে কম বলা হয়। ওদের এতটাই মিল যে কলেজে সবাই ওদের জুটিকে যমজ বোনের আখ্যা দিয়েছে। দুজনেই জার্নালিজমের ছাত্রী। কলেজের ছুটি পড়তেই দুই বন্ধু মিলে ঠিক করেছে দার্জিলিং এর কাছে তিনচুলে নামের ছোট্ট একটি গ্রামে বেড়াতে যাবে। ওদের সিনিয়র নিরুপমা রিসেন্টলি ঘুরে এসেছে। ওর ফেসবুকে জায়গাটার ছবি দেখে আর ওরা ওখানে না গিয়ে থাকতে পারেনি। তাই নিরুপমাদের থেকে একটা আইডিয়া নিয়ে বেরিয়ে পড়ল দুটিতে। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টার রাস্তা। একবার ঘড়িটা দেখে নিল নন্দিতা। এখন প্রায় 6টা বাজতে চলেছে। কামরূপ এক্সপ্রেসের সময় 6:30। বিরক্তি মুখ নিয়ে ঘাড় ঘোরাতেই দেখে প্রায় ছুটতে ছুটতে আসছে মেঘা। একটা ব্ল্যাক টি শার্ট, ডেনিম জিন্স আর চোখে হাল ফ্যাশনের চশমা, আর কাঁধে কালো রঙের একটা ব্যাকপ্যাক। নন্দিতার কাছে এসে মেঘা হাঁপাতে হাঁপাতে বলল, উফ, স্ট্যান্ড রোডে এত জ্যাম না। ছাড়ো সব, ট্রেন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি চল। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কামরূপ এক্সপ্রেস। সিট নাম্বার দেখে বসে পড়ে নন্দিতা আর মেঘা। ঠিক 6:30 ট্রেন ছেড়ে দেয়। কিছু খাবি? কি এনেছিস আগে দেখা। তেমন কিছু আনিনি, হাক্কা নুডলস আর চিলি চিকেন। কি চলবে? ওয়াও, লাজবাব। এটাই তো এক্সপেক্ট করেছিলিস? যা তাহলে, কিছুই খাবো না। হাসবি না একদম। তাহলে কি ঘুরতে এসে কাঁদবো? এই নে, এটা এখন ধর, আর ওটা রাতের জন্য। নন্দিতা টিফিন বক্স থেকে মেঘার প্রিয় চিজ বার্গার বের করে হাতে তুলে দেয়। সেই দেখে মেঘা প্রায় চমকে ওঠে। আরে ভাই, কি করেছিস? এত অবাক হওয়ার কি আছে? বাড়িতে চিজ আর মেয়োনেজ পড়েই ছিল, তাই বানিয়ে ফেললাম। ইউ আর সো সুইট। এমনই মজার ওদের সম্পর্ক। হাসি ঠাট্টা আর ছোট ছোট মান অভিমান নিয়ে ওদের এই মিষ্টি বন্ধুত্ব।
ট্রেন যখন নিউ জলপাইগুড়ি পৌঁছলো তখন বাজে ভোর 6:30। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা শেয়ারের গাড়ি নিয়ে যাত্রা শুরু করলো তিনচুলে গ্রামের উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলেছে তিস্তা নদীর ধার ঘেঁষে। ভোরের কুয়াশায় সারি সারি পাহাড়ি উপত্যকা যেন এক মায়াবী জগতের মতন লাগছে। আর সেই উপত্যকার বুক চিরে বয়ে চলেছে এই নদী, যেন কোনো এক নিঝুম পুরীতে স্বতন্ত্র এক প্রহরী পথ চিনিয়ে নিয়ে চলেছে প্রকৃতির রাজ দরবারে। আর সেই দরবারেই বোধহয় রাজা হয়ে বসে আছেন স্বয়ং কাঞ্চনজঙ্ঘা। কখন যে 2.5 ঘন্টা পার হয়ে গেল বোঝাই গেল না। গাড়ি এসে থামলো একটা হোমস্টের সামনে। কিরে, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। মেঘা, একবার এদিকে আয়। নন্দিতা একটু এগিয়ে যায় পাহাড়ের ধারে। চারপাশে শুধু সবুজের মেলা বসেছে। সূর্যের আলো পড়েছে দূরের পাইনের জঙ্গলে। তখনও যেন আলো আঁধারি কেটে তাদের ঘুম থেকে ওঠা হয়ে ওঠেনি। পাহাড়ের ঢাল বেয়ে যতদূর চোখ যায় নেমে গেছে চা বাগান। ওদিকে কাঞ্চনজঙ্ঘা, এখন অবশ্য মেঘে ঢেকে আছে। চল এগোনো যাক। আরে সবে তো শুরু, চল চল। নন্দিতা যেন কোথায় হারিয়ে গেছিল। মেঘার কথা শুনে হেসে ফেলে। তারপর দুজনে একে অপরের কাঁধে হাত দিয়ে এগিয়ে চলে হোমস্টের দিকে। মেঘবেলা। হোমস্টের নামটা পড়ে ভেতরে ঢুকলো দুজনে। ঢুকেই ডান দিকে একটা সোফা, সামনে একটা টি টেবিল, আর এক পাশে টবের মধ্যে ফুটে রয়েছে রং বেরঙের কিছু পাহাড়ি ফুলের গাছ। হঠাৎ তাদের চোখ পড়ে টেবিলের উল্টো দিকের দেওয়ালের একটা বোর্ডের লেখাতে, মেন্স আর নট অ্যালাউড। অদ্ভুত। আচমকা একটা পায়ের শব্দে ঘুরে তাকায় দুজনে। একজন বছর 45-এর মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। বেশ লম্বা এবং ছিপছিপে গরম। পরনে তার নীল রঙের শাড়ি। এসেই বললেন, আসুন, আপনাদের কথা নিরুপমা আমায় জানিয়েছিলেন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। শরীরের দিক থেকে একটু ক্লান্ত হলেও মনের দিক থেকে একদম চাঙ্গা হয়ে গেছি। অপূর্ব সুন্দর এই জায়গাটা। আচ্ছা, যে ঘরটা আপনাদের দিচ্ছি সেখানকার জানলা থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আরে বাস, তাই নাকি? বাহ, দারুণ হবে তো তাহলে। কি বলিস নন্দিতা? ও, একটা কথা, কোনো পুরুষ মানুষ আসবে না তো? কি? কথাটা শুনে একটু বিস্মিত হয়ে যায় ওরা। তারপর মেঘা বলে, না ম্যাডাম, আমরাই থাকবো। ঠিক আছে, ঘরে এসো। ওহো, এই তোমাদেরকে তুমি বলে ফেললাম, কিছু মনে করনি তো? না না, কিছু মনে করিনি। আমাদের তুমি করেই বলুন, আপনি আমাদের থেকে অনেক বড়। বেশ। আচ্ছা, আপনার নাম কি ম্যাডাম? আমার নাম কৃষ্ণা। বাড়িটাকে দেখে ঠিক হোমস্টে মনে হয় না, যেন নিজের হাতে কেউ সুন্দর করে সাজিয়েছে বাড়িটির প্রতিটি কোণা। বসার ঘরে সুসজ্জিত টি টেবিল, বুক সেলফ আর রঙিন পাথর দিয়ে সাজানো টবে পাহাড়ি ফুলের গাছ। তাছাড়াও সামনের দিকে বেশ কিছুটা অংশে রয়েছে সাজানো বাগান। কাঠের সিঁড়ির প্রতিটা পদক্ষেপেই যেন ধরা পড়ে শৈল্পিক সত্তা। ওই সিঁড়ি দিয়ে উঠে উপরতলায় পূবের একটি ঘরে থাকার বন্দোবস্ত করা হয়েছে ওদের। কৃষ্ণা দেবী ওদের ঘর দেখিয়ে দিয়ে ব্রেকফাস্ট আনার জন্য নিচে চলে যায়। ব্যাকপ্যাক নামিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে মেঘা বলে, উফ, এই ব্যাগটা নামিয়ে একটু হালকা হলাম বাবা। আচ্ছা নন্দিতা, ওই মহিলাকে দেখলি? কেমন যেন একটা।
নন্দিতা জানলার সামনে এসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বলে, কেমন? কেমন যেন, এখানে পুরুষের প্রবেশ নেই, এটা আবার কি রকম? আমাকেও এটা অবাক করেছে। আচ্ছা, বাই এনি চান্স এটা কি শুধু মেয়েদের জন্যই? কথাটা শেষ হলো না, নিচের ঘর থেকে একজন মহিলার চিৎকার ভেসে এলো। না 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 না, কেন বেরিয়ে যা এখান থেকে। নিচের ঘর থেকে ভীত মহিলা কণ্ঠ শুনতে পেয়ে নন্দিতা আর মেঘা নিচে চলে আসে। দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে একটি অপরিচিত মহিলা ভয় পেয়েছে। এমন সময় কৃষ্ণা দেবী পিছনের ঘর থেকে বেরিয়ে এসে ওই মহিলাকে জড়িয়ে ধরেন। এই যে শান্ত হও, শান্ত হও, একদম একদম শান্ত হও, ভয় নেই, কোনো ভয় নেই। ওই দেখো দেখো, ওদিকে তাকিয়ে দেখো, কেউ নেই, না না না, কেউ নেই, কেউ আসেনি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুমি শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। যাকে দেখে ওই মহিলা ভয় পান তাকে ইশারা করে বাইরে বেরিয়ে যেতে বললেন কৃষ্ণা দেবী। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? ওখানে কেউ নেই, ভালো করে দেখো, কেউ নেই, কেউ নেই। না না, কেউ নেই, তুমি নিজেই দেখো না, ওই দেখো, তাকিয়ে দেখো ওদিকে, এই যে এদিকে ঘোরো, ঘোরো বলছি, দেখো, এবার দেখো, হ্যাঁ, কেউ আছে? কি হলো, আছে কেউ? ওখানে কেউ নেই, কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কেউ নেই। বললাম আমি তোমায়, কেউ নেই, বেকার ভয় পাচ্ছে। ওখানে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, ওখানে কেউ নেই। আচ্ছা চলো, এবার তোমার ঘরে চলো, তোমার ব্রেকফাস্ট নিয়ে আমি এক্ষুনি আসছি। আচ্ছা কেমন? ওখানে চলো, ওখানে ঘরে চলো। কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে ঘরে যাই, আমার ঘরে যাই, আমি ঘরে। ঠিক 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 তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ঘরে যাই, হ্যাঁ ঘরে যাই বাবা, ঘরে যাই। কেউ নেই, ওখানে কেউ নেই। কিছুক্ষণ বাদে ঘরের দরজা ভেজিয়ে বাইরে বেরিয়ে আসে কৃষ্ণা দেবী। এদিকে নন্দিতা এবং মেঘা এইসব দেখে স্তব্ধ হয়ে যায়। আচমকা এই ঘটনাতে তারা ভাষা হারিয়ে ফেলেছে। কৃষ্ণা বুঝতে পেরে বলেন, আরে তোমরা? কি হয়েছে ম্যাডাম? কে উনি? উনি এত ভয় পেয়েছেন কেন? কৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলেন, ওর নাম জয়িতা সেন, এই বাড়ির আসল মালকিন। ওই যে বাড়ি রং করার ব্যাপারে কথা বলতে লোকটা এসেছিল, আচমকা ঘরে ঢুকে যেতে আমিও খেয়াল করিনি। কিন্তু উনি এত ভয় পেয়ে গেলেন কেন? হ্যাঁ, না তেমন কিছু না, আসলে আসলে ওর ওর মাথায় একটু সমস্যা আছে, অচেনা মানুষকে দেখলে ও ভয় পেয়ে যায়। এই সমস্যাটা খুব রেয়ার, মানে মাঝে মধ্যে হয়। কৃষ্ণা দেবী যে কিছু একটা গোপন করছে নন্দিতা খুব ভালো করে বুঝতে পারে, কিন্তু ওদের ব্যক্তিগত বিষয়ে আর আগ্রহ দেখায় না। আবার তারা নিজের ঘরে চলে আসে। কি বলেছিলাম তোকে, বুঝতে পারলি তো? হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। হয়তো উনি ছেলেদের দেখলে ভয় পায়, তাই এখানে ছেলেদের থাকতে দেওয়া হয় না। ছাড়, বাদ দে, আমাদের এসব দেখে লাভ নেই। যাই, আমি বরং স্নানটা করে নি। হ্যাঁ তুই যা, তারপর আমি যাব। এমন সময় দরজায় টোকা মারার শব্দে ফিরে তাকায় নন্দিতা। আসবো? আরে, আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, এখানে রাখুন। তোমার বন্ধু কোথায়? ও স্নানে গেছে। বেশ, তোমরা চা খেয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা, এখানে আর কেউ নেই? মানে আর তো কাউকে তেমন দেখলাম না। না না, আছে, পেমা, ও আমাকে হেল্প করে, সাথে এই বাড়ি পরিষ্কার, বাগান দেখা, সবই ওই করে। ও আচ্ছা, ও
রান্না বান্না আপনি করেন? হ্যাঁ, খাবারটা আমি নিজের হাতেই বানাই। আজকে দুপুরে চিকেন আর ভাত করছি, চলবে তো? চলবে মানে দৌড়বে? কিন্তু আজ দুপুরে না এখানে খাওয়া হবে না। মানে ভাবছিলাম ব্রেকফাস্টটা সেরে একটু ঘুরতে বেরোবো, রাতে ফিরে ডেফিনেটলি খাবো। আহ, রাতে রুটি আর চিকেন হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে। বেশ, আর তোমাদেরকে ডিস্টার্ব করব না, তোমরা বিশ্রাম নাও। পেমাকে দিয়ে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিছুক্ষণ আগে পর্যন্ত কৃষ্ণা দেবীকে নন্দিতার একটু গম্ভীর বলেই মনে হয়েছিল, কিন্তু এখন দেখে বেশ লাগছে। কিরে, হলো তোর? দাঁড়া, আসছি। কৃষ্ণা ম্যাডাম চা দিয়ে গেছে। কে? কৃষ্ণা ম্যাডাম এসে চা দিয়ে গেল। এই জানিস, এখন না ওনাকে দেখে বেশ মিশুকে মনে হলো। আরে ছাড় তো, ওই সব কিছুই নাটক। মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে কথাটা বলে মেঘা। এই তুই একটু চুপ কর তো, নে মাথাটা মুছে চাটা খেয়ে নে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই শোন না, চল ব্রেকফাস্টটা সেরে আমরা একটু সাইট সিন করে আসি। মেঘা আর নন্দিতা কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। তাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে 7টা বেজে যায়। আজকে সারাদিনের বেড়ানোর গল্প করতে করতে তারা পৌঁছলো হোমস্টেতে। দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণা দেবী। এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। সরি, একটু দেরি হয়ে গেল। জানি না আমার বলাটা ঠিক হবে কিনা, তাও বলছি, এই রাস্তাটা ভালো না। সূর্য ডোবার আগেই চলে আসলে পরে ভালো হয়। কথাটা শুনে একটু বিরক্ত হয় মেঘা, তবে নন্দিতা বুঝতে পারে উনি ভালো চান বলেই বলেছেন। কৃষ্ণা দেবী বুঝতে পেরে বলেন, আমি জানি আমি হয়তো একটু বেশি বলে ফেলছি। ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি পকোড়া আর চা নিয়ে যাচ্ছি। আর তখনই বলে দিও কখন ডিনার করবে। কথাটা বলেই কৃষ্ণা দেবী ঘরে ঢুকে গেলেন। নন্দিতা আর মেঘা নিজেদের ঘরে ফিরে এলো। তুই কি রে মেঘা, অমন ভাবে মুখটা করার কোনো দরকার ছিল? আরে আমি কি করলাম? ওনার সবেতে বেশি বেশি। নন্দিতার একটা বাজে অভ্যাস আছে, বাইরে থেকে ফিরলে একটু হলেও স্নান সে করবে। ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে ভিজে চুল শুকাতে থাকে। এই সময় চা আর গরম গরম পকোড়া নিয়ে আসে কৃষ্ণা দেবী। সর্বনাশ, এটা কি করেছো? কি হয়েছে? এখন স্নান করলে নাকি? ঠান্ডা লেগে যাবে তো। ও ও আমার অভ্যেস আছে। সে যতই অভ্যেস থাকুক, কলকাতা আর এই জায়গা কি এক নাকি? উফ, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো আর পারি না বাবা। মেঘা একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে ওদের ওই কথোপকথন শুনতে থাকে। নন্দিতার যদিও বেশ ভালো লাগে তার এমন মাতৃসুলভ আচরণ। তাকে সে যতই দেখে অবাক হয়ে যায়। আপনি না খুব ভালো। হঠাৎ টেবিলে রাখা নন্দিতার মোবাইলের দিকে দেখিয়ে কৃষ্ণা জিজ্ঞেস করেন, আচ্ছা, উনি কে? আমার ঠাম্মা। আমার তো বাবা মানে ছেলেবেলা থেকে ঠাম্মাই আমায় মানুষ করেছেন। আমার ঠাম্মাই আমার জন্য সবকিছু। কেমন উদাস হয়ে ওর ফোনটা নিয়ে কৃষ্ণা ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। তারপর হঠাৎ উঠে পড়ে, হালকা হেসে বলে, ঠিক আছে, তোমরা বিশ্রাম নাও, আমি ডিনারের ব্যবস্থা করছি। কথাটা বলে ওই ঘর থেকে বেরিয়ে যায় কৃষ্ণা। রাতে পেমার হাত দিয়ে তাদের ডিনার পাঠিয়ে দেওয়া হয়। তারপর তারা দুজনে শুয়ে পড়ে। ওরা কলকাতায় দেরি করে শোয় ঠিকই, কিন্তু সারাদিনের ক্লান্তি শরীরকে জাগিয়ে রাখতে পারে না। রাতের ঘুমটা খুব ভালো হয়েছে, তাই বেশ ভোর ভোরই ঘুমটা ভাঙে নন্দিতার। বিছানা ছেড়ে একটা চাদর গায়ে দিয়ে দরজা খুলে পাশের ছাদে এসে দাঁড়ায়। মেঘা দেরি করে ঘুম থেকে ওঠে, তাই ওকে আর ডাকে না।
ছাদে এসে দাঁড়াতেই সূর্যের প্রথম আলো তার গায়ে এসে পড়ে। দূরের মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে স্থির হয়ে যায় সে। সূর্যের আদর মেখে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব লাগছে। বিভিন্ন রকমের পাখির ডাকে মন্ত্রমুগ্ধ হয়ে যায় নন্দিতা। চোখ বন্ধ করে অনুভব করে সবটা। এখানে এসে বালি, সিমেন্ট আর কংক্রিটের জঙ্গলে ঘেরা কলকাতা শহরের বন্দিশালা থেকে সে যেন মুক্তি পেয়েছে। এমন সময় কারোর গুনগুন গানের শব্দ শুনে নিচের দিকে তাকায়। সেই মানসিক বিকারগ্রস্ত মহিলাটি বাগানে ফুল তুলতে তুলতে নিজের মনেই কোনো গানের কলি গুনগুন করছে। তাকে দেখে তার মানসিক অবস্থা বোঝাই যায় না। গতকাল যে এতটা ভায়োলেন্ট হয়ে গিয়েছিল, আজ সে একেবারে শান্ত সরল মানুষ। নন্দিতা ছাদ থেকে নেমে বাগানের দিকে যায়। জয়িতা ম্যাডাম, গান থামিয়ে মহিলা তার দিকে করুণ ভাবে তাকায়। তুমি তুমি কে মা? ও মেয়ে, তুমি কে গো? ও মেয়ে, শোনো শোনো শোনো, তুমি আমার নাম জানলে কি করে? নন্দিতার দিকে তিনি কিছুটা এগিয়ে আসতে সে ভয়ে দুপা পিছিয়ে যায়। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানি আমি জানি। তুমি তুমি আমায় ভয় পাচ্ছ না মেয়ে, তুমি আমায় ভয় পাচ্ছ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমায় না আমায় না আমায় না সবাই ভয় পায়। হ্যাঁ, কেন বলো তো? কেন বলো তো আমায় সবাই ভয় পায়? আমি কিছু জানি না জানো, আমি কিছু জানি না, বুঝতে পারি না, কিন্তু কিন্তু আমায় সবাই ভয় পায়। তো বলবে মেয়ে, ও মেয়ে, আমাকে কেন সবাই ভয় পায়? এমা না না, আমি একদম ভয় পাইনি। এত মায়া ভরা মুখ দেখলে যে ভয় পায়, সে আসলে মানুষই চেনে না। কথাটা বলেই এক গাল হাসি নিয়ে নন্দিতা এগিয়ে যায় জয়িতার দিকে। এই কথাটা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় জয়িতা দেবী। তুই কি বললি বল বল, আমার মুখে মায়া আছে? এই ধরনের কথা আগে তো আমার কেউ কোনোদিন বলেনি। কথাটা বলেই নন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়। একটা অন্যরকম অনুভূতি হয় ওর। শোন 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 শোন, আমার কাছে খুব ভালো মেয়ে, তুই খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তুই খুব ভালো মেয়ে। এমন সময় ঘর থেকে বেরিয়ে কৃষ্ণা দেবী ওদের বাগানে দেখতে পায়। প্রায় হন্তদন্ত হয়ে এগিয়ে আসে তাদের দিকে। কি ব্যাপার জয়িতা, তুমি এখানে কেন? মহিলা ভয় পেয়ে এক ছুটে ঘরে চলে যায়। নন্দিতা এসব দেখে কিছু বলে না ঠিকই, কিন্তু নিজের মনের মধ্যে ওঠা অনেক প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। কৃষ্ণা দেবীকে যতই দেখে নন্দিতা অবাক হয়। সে যেন কিছুতেই তাকে বুঝতে পারে না। এই মনে হয় যে তিনি কত কাছের, একদম আপনজন। আবার কখনো যেন মনে হয় তাকে যেমনটা মনে হয় হয়তো তিনি তেমনটা একেবারেই নয়। গুড মর্নিং। সকাল সকাল কোথায় গেছিলিস? উঠে দেখতে পেলাম না। কিরে, কিছু চিন্তা করছিস? নন্দিতা জানলার ধারে ঠায় দাঁড়িয়ে থাকে। মেঘার কথাগুলো কানে যেতেই বলল, না, তেমন কিছু না। এই কৃষ্ণা ম্যাডামকে যতই দেখছি না, অবাক হয়ে যাচ্ছি। তোর আবার এতে এত অবাক হওয়ার কি আছে? আজকে একটু আগেই জয়িতা ম্যাডামের সাথে কথা হলো। ও, ওই পাগলিটা? ওফ, চুপ কর, পাগল বলবি না। উনি পাগল নন, জানিস, ওনাকে দেখে না একজন অন্যরকম মানুষ মনে হলো। ওনাকে দেখে মনে হলো মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখেছেন। আসতে পারি?
এই যে তোমাদের ব্রেকফাস্ট। ব্রেড অমলেট আর চা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কৃষ্ণা দেবী। আর কিছু লাগলে জানিও, কেমন? একটা কথা জিজ্ঞাসা করবো ম্যাডাম? হুম, কি কথা? কালকে উনি এত ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন কেন? তোমাদের তো কালকেই বললাম, উনি অচেনা মানুষ দেখে ভয় পান। তাহলে তো আজ আমাকে দেখেও ওনার ভয় পাওয়ার কথা। কই, উনি তো আমাকে দেখে ভয় পেলেন না। উল্টে আপনি তো ওনাকে ভয় দেখিয়ে ঘরে যেতে বাধ্য করলেন। কৃষ্ণা দেবী কি যেন ভাবলেন, তারপর বললেন, কিছু বিষয় না জানাই ভালো। তোমরা এখানে ঘুরতে এসেছো, ঘোরো ফেরো, গ্রাম দেখো, আনন্দ করো, এই বিষয়ে না ঢুকলেই ভালো। সে আপনাদের পার্সোনাল ম্যাটার, আমাকে নাই জানাতে পারেন। তবে কেন জানি না আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আমাকে জানতেই হবে। এটা শুধুমাত্র আপনাদের বিষয় নয়। আমার এমন কেন মনে হচ্ছে এর পেছনে সত্যতা আমাকে জানতেই হবে। কৃষ্ণা দেবী বেশ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল নন্দিতার দিকে। জয়িতার প্রতি যে ওর বেশ একটা মায়া জন্মে গেছে তাও বুঝতে পারল, কিন্তু এবার যে ওকে বলতেই হবে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, তোমরা আগে খাবার খেয়ে নাও। এবারে বোধহয় সবটা খুলে বলার সময় এসে গেছে। তোমরা খাওয়া দাওয়া করে ছাদে এসো, আমি সব বলবো। বেশ অদ্ভুত লাগলো কথাগুলো, কিন্তু একটা অমুক টান নাকি ওদের অদম্য উৎসাহ তাদের টেনে নিয়ে গেল তা কেউ জানে না। খাবার খেয়ে নন্দিতা আর মেঘা দুজনেই ছাদে চলে যায়। দেখে কৃষ্ণা দেবী ওদের জন্য অপেক্ষা করছে। এক কোণের ছাউনি দেওয়া অংশে রয়েছে একটা ছোট টেবিল আর 4টে চেয়ার, তারই একটায় বসে আছেন কৃষ্ণা দেবী। এসেছো, বসো। নন্দিতা কিছু একটা বলতে যাবে, তার আগেই কৃষ্ণা দেবী বলে উঠলেন, জয়িতার এইরকম অবস্থা কি করে হলো, এটাই জানতে চাইছো তো তোমরা? সে অনেক বড় কাহিনী, অনেক কষ্ট চাপা রয়েছে ওর বুকে। জীবনে সুখ সে কিছুই পায়নি। ঈশ্বর যে কেন এমনটা করলো ওর সাথে কে জানে। কথাটা বলেই কৃষ্ণা দেবী চেয়ার ছেড়ে উঠে ছাদের ধারে গিয়ে দাঁড়ালেন। একটা পাহাড়ি ফুলের পাপড়িতে হাত বোলাতে বোলাতে তার কথা শুরু করলেন। সে আজ থেকে 23 বছর আগের কথা। জয়িতাও ঠিক তোমাদেরই মতো সাধারণ হাসি খুশি একটা মেয়ে ছিল। একটা ছেলেকে খুব ভালোবাসতো, খুব। তার নাম বিক্রম, বড় বিজনেসম্যান। আর জয়িতা ছিল অনাথ। জয়িতা বিক্রমকে পাগলের মতো ভালোবাসতো। ওর একমাত্র অবলম্বন ছিল সে, যাকে নিয়ে তার হাজারো স্বপ্ন বোনা। বিক্রমের সাথে সম্পর্কটা এতটাই গভীর ছিল যে ওদের কলকাতার বাড়িতে যাতায়াত ছিল জয়িতার। বিক্রমের মা জয়িতাকে খুব ভালোবাসতেন। আয় মা, আমার কাছে এসে বস। মা, এই যে বলো মা, কেমন আছো? ভালো আছি রে মা, তোর খবর বল, এতদিন আসিসনি কেন? এসব কথা তুমি আমায় একদম বলবে না তো। সে তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো, ওই যে আসছেন, জিজ্ঞেস করো। ভাল লাগে না আমার, কোনো সময় দেয় না আমাকে। সারাদিন উনি ব্যস্ত, উনি কাজ করছেন, কিন্তু আমার জন্য তার কাছে কোনো সময় নেই। বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, মায়ের কাছে এসে একেবারে আমার সম্পর্কে অভিযোগের ফিরিস্তি নামিয়ে দিয়েছো। খুব ভালো। ঠিকই তো বলেছে মেয়েটা। তুই মেয়েটাকে আনিস না কেন রে? এই শোন, তুই ওর জন্য অপেক্ষা করবি না, টুক করে সময় পেলেই এই মায়ের কাছে চলে আসবি। জয়িতার চোখে জল।
মা বাবা হারা এই অনাথ মেয়েটার কাছে এনারাই যেন স্বর্গ। জয়িতা প্রণাম করতে গেলে বিক্রমের মা তাকে বুকে জড়িয়ে নেন। জয়িতা তখন কলেজে পড়তো, আর বিক্রম ছিল খুব ব্যস্ত মানুষ। ওর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল। সপ্তাহে একদিন ওদের দেখা হতো। সেদিন চুটিয়ে সারা কলকাতা ঘুরতো। আর জয়িতার সব থেকে প্রিয় জায়গা ছিল কফি হাউস। সেখানে ঘন্টার পর ঘন্টা ওরা সময় কাটাতো। বিক্রমের অবশ্য এসব ভালো লাগতো না। সে সবসময় ঝাঁ চকচকে হোটেল, রেস্তোরাঁ এসব পছন্দ করত। তার জীবনে টাকাই ছিল সব। সে জানতো টাকা ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নেই। রাত জাগা, পার্টি, মদ, ফেম এসব কোনো কিছুই তো টাকা ছাড়া সম্ভব নয়, তাই না? এদিকে জয়িতা কিন্তু ছিল একদম অন্যরকম। তার কাছে বদ্ধ ঘরের এসি হাওয়ার থেকে গাছের স্নিগ্ধ ছায়া অনেক দামি ছিল। কলেজে পড়াকালীন জয়িতার বন্ধু হাতে গোনা কয়েকজন ছিল। আসলে বিক্রম ওর বেশি বন্ধু পছন্দ করত না। তবে ওর যে কজন বন্ধু ছিল তাদের মধ্যে সব থেকে প্রিয় বন্ধু ছিল শ্যামলেন্দু চক্রবর্তী। ছেলেটি জয়িতার কাছে বন্ধু হলেও মনে মনে জয়িতা তার কাছে সব কিছু ছিল। সে জয়িতাকে খুব ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারত না। জয়িতার সাথে বিক্রমের সম্পর্ক সে কখনো মেনে নিতে পারত না। তার কারণ কিন্তু এটা নয় যে সে মনে মনে জয়ীকে ভালোবাসতো। এই জন্য, কারণ জয়িতা আর বিক্রম ছিল একদম দুটো আলাদা মেরুর মানুষ। আর সত্যি বলতে বিক্রমের এই রকম জীবন তার জয়ীর জন্য আগামী দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ভেবেই সে বেশি চিন্তিত ছিল। সে অনেকবার বলতে চেয়েছিল, কিন্তু নিজেকে চেপে রেখেছিল। তবে একদিন আর নিজেকে সামলাতে পারল না। জয়িতা, তুই কিন্তু ভুল করছিস। তুই হয়তো বুঝতে পারছিস না, কিন্তু বিক্রম ভালো ছেলে নয়। শ্যাম, শ্যাম, তুই জাস্ট চুপ কর। এবার অনেক হয়েছে, তুই জাস্ট চুপ কর। এই শোন, এই তুই কার নামে বাজে কথা বলছিস? বিক্রমের নামে বাজে কথা বলছিস। তুই জানিস বিক্রম কতটা ভালো ছিল? জয়িতা, তুই একটু আমার কথাটা শোন, একটু আমার কথাটা শোন। ছাড় আমাকে, সর এখান থেকে। তুই কতদিন চিনিস বিক্রমকে? আর তোর যা মনে আসছে, হ্যাঁ হতে পারে তুই আমার বেস্ট ফ্রেন্ড, অবভিয়াসলি তুই আমাকে বলবি, কিন্তু তুই যার নামে যা ইচ্ছা তুই আমাকে বলছিস। উফ, আমি জাস্ট নিতে পারছি না শ্যাম, প্লিজ তুই চুপ কর। জয়িতা, তোকে আমি কি করে যে বোঝাই, এখন আমাকে বুঝতে পারছিস না জয়িতা, কিন্তু একদিন আমাকে ঠিক বুঝবি তুই। আর একটা কথা তোকে আমি বলবো ভেবেও বলে উঠতে পারিনি, বা বলা ভালো বলতে পারিনি জয়ী। তুই জানিস কিনা আমি জানি না, আমি তোকে পছন্দ করি জয়ী। আর সেটা আজ থেকে নয়, স্কুল জীবন থেকে। কি? তুই তখন থেকে কি সব বলে চলেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই জানিস? বোকা, তুই মজা করছিস আমার সাথে? কি বলছিস তুই? মজা করছি জয়ী? এটা তোর মজা বলে মনে হচ্ছে? জয়ী, আমি তোকে কোনো দিন আমার মনের কথা বলতে চাইনি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে তোকে বলার আগেই হয়তো তুই বুঝে যাবি, কিন্তু যেদিন ভেবেছিলাম বলবো সেদিনই তুই বিক্রমের কথা আমাকে বললি। এই জয়ী, একটু ভেবে দেখ, তুই কখনো ভেবেছিলিস যে এত ভালো নাম্বার থাকতেও তোর সাথে এই কলেজে কেন আমি ভর্তি হলাম? আমি তো বাইরের কলেজে চান্স পেয়েছিলাম, কেন সেখানে গেলাম না আমি? এই কোনোদিন ভেবে দেখেছিলিস তুই? আমি জানি তুই ভাবিসনি। সত্যি বলতে ভাবার কেউ নই হতো আমি, তাই না? কিন্তু জয়ী, আমার কাছে তুই সব জয়ী। শুধুমাত্র তোর কাছে থাকতে পারবো বলে জয়ী, তোকে এক পলক দেখতে পারবো বলে, তোর পাশে থাকতে পারবো বলে, এটাই ছিল আমার সবটা জয়ী।
তুই বিশ্বাস করিস বা না করিস আর কিচ্ছু নয়, এইটাই ছিল আমার সবটা। তুই তুই প্লিজ বিশ্বাস কর জয়ী। এনাফ শ্যাম, এনাফ, এনাফ। তার মানে তুই আমায় পেতে চাস? What? তুই আমায় পেতে চাস, আর তাই জন্য বিক্রমের নামে একটা ভালো ছেলের সম্পর্কে তুই আমায় তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছিস? হ্যাঁ, আর আমি যাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি তোকে চিনতে পারিনি শ্যাম। জয়ী, তুই এখান থেকে, তোকে আমি সত্যি চিনতে পারিনি। জয়িতা তুই কিন্তু ভুল বুঝছিস, তুই আমাকে বড়ভাবে ভুল বুঝছিস জয়ী। জয়িতা, জয়িতা আমার চোখের দিকে তাকা, আমার দিকে দেখ। দেখ, আমি তোকে ভালোবাসতে কোনোদিন বলবো না জয়ী। আমি জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি শুধু এইটুকু বলতে চেয়েছি যে আমি তোকে যেমন চিনি ঠিক সেই রকম ভাবে আমি বিক্রমকেও চিনেছি জয়ী। আরে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তুই দেখতে পাচ্ছিস না জয়ী, আর সেই জন্যই এতগুলো কথা তোকে বলা। যাই হোক, আমার মনের কথা তোকে বলে ফেললাম, এই আশায় নয় যে তোকেও আমাকে ভালোবাসতে হবে জয়ী। এসব কথা ভুলেও মনে আনিস না। আচ্ছা ছাড়, দেখ জয়ী, যেটা করবি ভেবে চিন্তে করিস। জীবন তোর, সিদ্ধান্ত তোর, কিন্তু একটা কথা মনে রাখিস, বিপদে পড়লে আমি তোর জন্য সব সময় আছি, এইটা কিন্তু তুই জেনে রাখিস জয়ী। সে তুই আমাকে যতই ইগনোর কর না কেন, কিচ্ছু যায় আসে না তাতে আমার জয়ী, কিচ্ছু যায় আসে না। এই কথাটা তুই সারা জীবন মনে রাখিস। শ্যাম, তোকে আমি আমার সব থেকে ভালো বন্ধু বলে ভেবেছিলাম, কিন্তু এখন কিছু কথা তোকে আমি স্পষ্ট করে বলে রাখতে চাই। ঈশ্বর না করুক আমার এমন কোনো দিন আসুক যেখানে তোর মতো একটা সুবিধাবাদী ছেলের সাহায্য আমাকে নিতে হয়। আর এই ভুল ধারণাটা না তোর মনে কোনো দিনও রাখিস না, কোনো দিনও না। আমি তোর বন্ধু ছিলাম, বন্ধুই থাকবো। শুধু শুধু শেষে একটাই কথা জয়ী, সময় আসল আর নকল ঠিক চিনিয়ে দেবে। যাই হোক, গুড বাই। শ্যামলেন্দুকে আমার থেকে ভালো আর কেউ চিনত না। জয়িতা এত ভালোবাসা হেলায় হারিয়ে দিল। কোনোদিন শ্যামলেন্দু জয়িতাকে পাবে বলে ভালোবাসেনি। ওর ভালোবাসা ছিল স্বার্থহীন, কিন্তু ও জানতো বিক্রম খারাপ মানুষ, তাই সব সময় জয়িতার ওপর নজর রাখত। জয়িতা কোনোদিন এটা জানতে পারেনি। দিন যত গড়ালো ওদের দুজনের সম্পর্ক আরো গভীর হলো, আর একদিন সবটা হাতের বাইরে বেরিয়ে গেল। এই এই কি করছো? তাকাও না, আরে এদিকে তাকাও, তাকাও না। এই, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কি? বলতে তো চাই। এই, তাকাও না, তা তুমি খালি মুখ করিও না। কি হয়েছে, এটা কি বলো তো? বলতে তো চাই, কিন্তু আমি তোমাকে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে ধুর বাবা, নাটকটা না করে কি বলবে বলো, কাজ করছি দেখছো। বলছি তো বাবা, দাঁড়াও না, তুমি না বড্ড আনরোম্যান্টিক। শোনো না, হাতটা দাও, দাও না। আমি না প্রেগনেন্ট। হোয়াট? সত্যি। এই, ওরম বোকার মতো তাকিয়ে আছো কেন? বিশ্বাস হচ্ছে না তো? সত্যি সত্যি সত্যি। এই নাও 3 সত্যি।
আরে এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি আবার ঘটা করে আমাকে বলতে এসেছো এটা? তোমার না এই মাথাটা খারাপ হয়ে গেছে। পাগল একটা। এইসব কথা তোমাকে ছাড়া আমি আর কাকে বলবো শুনি? আমি সবাইকে বলে বলে বেড়াবো নাকি? এইসব কথা নিজের এই কাছের মানুষটাকে ছাড়া কোনো মেয়ে আর কাউকে বলতে পারে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি বরং একটা একটা কাজ করো, তুমি তুমি অপারেশনটা করিয়ে নাও। কি বলছো বিক্রম? কি হয়েছে তোমার? আরে বলো, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো তুমি জানো? ছাড়ো তো, বিরক্তিকর একেবারে। এই শোনো জয়ী, আমার না মাথাটা একদম ঠিক জায়গায় আছে। আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এই তোমাকে একটা কথা না, আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমি না এখন এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে পারবো না, জাস্ট পারবো না, ঠিক আছে? আমি আমি আমার বন্ধুদের কাছে মুখ দেখাবো কি করে? সবাই আমাকে দেখে বলবে যা 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 বাচ্চা সামলা। ছি 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 ছি, আমার কোনো রেসপেক্ট থাকবে না জয়ী, আমার কোনো রেসপেক্ট থাকবে না। তুমি কি এটা বুঝছো না? বাহ বিক্রম, অসাধারণ অসাধারণ। তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জানো। তুমি কি বলছোটা কি? তোমার মাথা ঠিক আছে? তুমি নিজের সন্তানকে, বিক্রম বিক্রম এটা তোমার নিজের সন্তান, তুমি বুঝতে পারছো? তুমি তুমি এত সহজে তাকে মেরে ফেলার কথা বলছো? আমি না, ছি 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 ছি। আমি সত্যি তোমায় চিনতে পারছি না বিক্রম। শোনো শোনো, তুমি তুমি ভয় পাচ্ছ কেন বলো? আমাদের মধ্যে তো সব ঠিক আছে। বিক্রম তুমি তুমি শোনো আমার কথা, প্লিজ প্লিজ শোনো। দেখো দেখো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না বিক্রম এখন। আর আর সেরকম হলে আমি কিন্তু এই সমস্ত কথা তোমার মা মানে কাকিমাকে জানাতে বাধ্য হব। আরে জয়ী জয়ী, আমার কাছে কোনো উপায় থাকবে না। আর আর আমাদের মধ্যে তো সব ঠিক আছে বলো। ও আসুক না পৃথিবীতে, আনি না ওকে আমরা একসাথে এই পৃথিবীতে। বিক্রম প্লিজ প্লিজ শোনো, তাকাও আমার দিকে। চলো না চলো না, ওকে আমরা মেনে নিই, এই পৃথিবীর আলো দেখাই। চলো না বিক্রম, প্লিজ তুমি এরকম করো না। আমার আমার খুব ভয় করছে। ঠিক আছে ঠিক আছে, আরে ভয়ের কি আছে? ভয়ের কি আছে বলো? আমি তো আছি, আমি তো বললাম আমি আমি মাকে মাকে সবটা সবটা বলবো মাকে। হ্যাঁ ঠিক আছে, তুমি শান্ত হও প্লিজ। সত্যি সত্যি তো বিক্রম? হ্যাঁ হ্যাঁ সত্যি। নয়তো কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি আমি? দেখো, হ্যাঁ কবে কবে বলবে তুমি? আসলে আমাকে না একটু সময় দাও জয়ী। হ্যাঁ মানে হঠাৎ করে এমন সবকিছু সামনে চলে এলো, আমি সত্যি বুঝতে পারছিলাম না কি 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 করা উচিত, আমার কি বলবো আর কি। হ্যাঁ তবে আমার মনে হয় জয়ী আমাদের বিয়েটা সেরে ফেলা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটা সেরে ফেলবো, কেমন? সত্যি 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 হয়েছে। আগে আমি তোমাকে বিয়ে করে সোজা আমার বাড়িতে তুলবো, তারপর দুজনে মিলে মাকে একেবারে চমকে দেবো। হ্যাঁ দারুণ হবে না এটা? থ্যাংক ইউ সো মাচ। কথাটা বলেই সে বিক্রমকে জড়িয়ে ধরে, কিন্তু সেদিন তার অভিনয় জয়িতা ধরতে পারেনি। অনাথ মেয়ে, বাবা মায়ের ভালোবাসা তো কোনোদিন পায়নি, আর ওর সেই সরলতার সুযোগ নিয়েছিল ওই শয়তানটা। কানু, আরে বিক্রম দাজি, এই বলো বলো বলো। ওইদিকে সব ঠিক আছে তো? আরে দাদা সব ঠিক আছে, ব্যবসাটা ঘোরার মতো ছুটছে, কোনো প্রবলেম নেই। যা বলছি সেটুকু উত্তর দে। আচ্ছা শোন, একটা মাল আছে। ও তাই নাকি? কে? জয়িতা। কি বলছো দাদা? ও তো তোমার মানে বাগদত্তা। ওই যেটা কি মানে
আচ্ছা শোন, যেটা বলছি চুপচাপ শোন। ওটাকে বেঁচে দেবো, বুঝলি? কত জোগাড় কর। কিন্তু কেন? এই একদম চুপ, বেশি কথা হবে না একদম। হ্যাঁ, যার টাকায় সংসার চলছে আবার তার সাথে তর্ক করছে। শোন, যা বলছি চুপচাপ করবি। সরি দাদা, সরি দাদা। ঠিক আছে, শোন, যা বলছি ভালো করে মন দিয়ে শুনবি, কাজের জন্য একটু নড়চড় না হয়। আমি কালকে ওকে নিয়ে ডায়মন্ড হারবার যাবো, শুনছিস? এরপর কি করতে হবে সবটা পরে বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, যা এখন। কথাটা বলে কিছুক্ষণ চুপ করে রইল কৃষ্ণা। চারিদিকের সবুজ বনানী যেন এই কাহিনীর সাথে সাথে ওরাও চুপ করে গেছে। তারপর কথাটা শুনে সম্বিত ফেরে কৃষ্ণার। অতীতের কালো ছায়া যেন তার মুখে এসে পড়েছে। তারপর আবার সে বলতে শুরু করলো। একদিন বিক্রম জয়িতার কাছে এলো একটা প্রস্তাব নিয়ে। জয়িতা, বলুন মশাই। আজকে হঠাৎ করে আমার এখানে কি হলো? কি কারণে শুনি? আচ্ছা শোনো, একটা দারুণ প্ল্যান এসছে মাথায়। আমরা বিয়েটা কালকে সেরে ফেলবো। এই কি বললে তুমি? আবার বলো না। এই বলো, কি বললে? আমি বললাম আমাদের বিয়েটা আমরা কালকেই সেরে ফেলবো। শুনলে এবার? বিক্রম 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 বিক্রম, এই তুমি সত্যি বলছো তো? বলো না, সত্যি করে বলছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কালকেই সেরে ফেলবো। তবে হ্যাঁ বলো। তবে না, সেরকম কিছু না। আমাদের বিয়েটা ডায়মন্ড হারবারে হবে। ডায়মন্ড হারবারে? কেন গো, এত দূর ডায়মন্ড হারবারে গিয়ে কেন হবে? আরে দেখো না, ওখানে আমার একটা হোটেল তৈরি হচ্ছে ওই গঙ্গার পাড়েই আর কি। তাই ভাবলাম তোমাকে নিয়ে বিয়ে করে একেবারে আমার হোটেলটা দেখিয়ে আনবো। আর তাছাড়া ওদিকে একটা গুরুত্বপূর্ণ কাজও রয়েছে, সেটাও একসাথে সেরে ফেলবো ভাবছি। দেখেছো, ওই দিনকেও তোমার কাজ করতে হবে। হ্যাঁ বাবা, উফ, বলো কখন রেডি হতে হবে? আমি ঠিক তৈরি হয়ে থাকবো। হ্যাঁ, কালকে বিকেল ঠিক 5:30, কেমন? তৈরি থেকো কিন্তু। জয়িতা তখন বুঝতে পারেনি কোন অতলে তলিয়ে যেতে বসেছে সে। বিক্রমের প্রেমে অন্ধ হয়ে পরের দিন জয়িতা ডায়মন্ড হারবার পৌঁছায় যখন, তখন ঘড়িতে বাজে রাত প্রায় 9টা। এই বিক্রম, এই এই তোমাদের তোমাদের হোটেলটা আর কত দূর বলো তো? আমরা তো সেই তখন থেকে যাচ্ছি আর যাচ্ছি। তুমি তো বলেছিলে আজকেই আমাদের বিয়েটা হবে। কতক্ষণে পৌঁছাবো? অনেক রাত হয়ে যাচ্ছে তো। হবে সোনা, সব হবে। এই তো চলে এসেছি। আর আর বেশি দেরি নেই। কাল প্রথম সূর্যের আলোয় আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। এসো, তার আগে আমার গার্লফ্রেন্ডকে একটু আদর করে নি। হ্যাঁ বাবা, আরো তো সারাক্ষণ অসভ্য। আরে এটা অসভ্য হওয়ার কি আছে শুনি? হ্যাঁ, আরে গার্লফ্রেন্ডকে আদর করছি আমার। কতক্ষণে পৌঁছাবো আমরা? আর দেখো, এত অন্ধকার, বিচ্ছিরি অন্ধকার। দেখো চারদিকে এরকম একটা খুঁটখুটে অন্ধকার না? আমার ভাল লাগছে না বিক্রম। আরে আরে ভয়ের কি আছে? আমি তো আছি নাকি? হ্যাঁ, আর কিছুক্ষণ অপেক্ষা করো, হোটেলে এসে যাবে। আর সাথে আমার লোকজনও। এখান থেকে তো আর খুব বেশি দূরে নয়। কি গো, আজ আর তাহলে আমরা ওখানে যাব না? শুধু যাবই না, রাতে ওখানে থাকবো। এই তুমি মাকে বলে এসেছো? আরে বাবা, এতে এতে আবার মাকে বলার কি আছে? বিয়ে করবো আমরা, আবার মাকে জানাতে যাব? তুমিও না। ওদের গাড়িটা একটা সবে তৈরি হওয়া কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। চারিদিকে খুটখুটে অন্ধকার।
শুধু ওই হোটেলের ঘর থেকে আলো ঠিকরে বের হচ্ছে। বিক্রম বলল, চলো, আমরা এসে গেছি, নামো। বিক্রম, এটা কেমন জায়গা? হ্যাঁ, কেমন জায়গা? এই বিক্রম, চলো না গো, আমার একদম ভাল লাগছে না। একদম ভাল লাগছে না এরকম জায়গা। আমার খুব ভয় করছে, আমার ভীষণ ভয় করছে বিক্রম। আরে আরে ভয় কিসের তোমার? আমি তখন থেকে বলছি আমি আছি, আর তুমি সেই বলছো ভয় করছে ভয় করছে। পাগল মেয়ে একটা। নামো নামো, গাড়ি থেকে তাড়াতাড়ি নামো তো, কাজটা মিটিয়ে ফেলতে হবে। হ্যাঁ, কাজ মিটিয়ে নি মানে? এ বিক্রম, এখানে তোমার কি কাজ? হ্যাঁ, এরম জায়গায় তোমার কি কাজ? কথাটা শেষ হয় না। অন্ধকার ভেদ করে এসে দাঁড়ায় বেশ কিছু সন্ডা মার্কা লোক। জয়িতা ভয়ে আঁকড়ে ধরে বিক্রমের হাত। একে 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 ওরা 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 এইভাবে, হ্যাঁ, এইভাবে তাকিয়ে আছে কেন? কি হলো? কি হলো? আমায় বলো, আমায় বলো, ওরা এগিয়ে আসছে কেন? বিক্রম, 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 তুমি আমাকে বলো, তুমি আমাকে কিছু বলছো না কেন? তুমি আমাকে কিছু বলছো না কেন? আমি চিৎকার করবো, আমি কিন্তু এবার চিৎকার করবো। আমি তোমাকে বলে দিলাম, এই সামনে আসবি না। আমার সামনে আসবি না। আরে কি করছো? আরে শান্ত হও, শান্ত হও। ও, তোরা এসে গেছিস? বাহ, তোদের টাইম জ্ঞান তো দারুণ দেখছি। হ্যাঁ, বাবা বাবা বাহ, এনে তোদের শিকার এনে দিয়েছি। জয়িতা যেন আকাশ থেকে পড়ে, চমকে উঠে হাত ছেড়ে দেয়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যাকে সে নিজের থেকে বেশি বিশ্বাস করেছিল, যাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবে ভেবেছিল, আজ সে তাকে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো। বিক্রম ফিরে তাকালো জয়িতার দিকে। কি হলো জয়ী, ভয় পেয়ে গেলে? দেখো, আমি না এখন বাবা হতে চাই না। হ্যাঁ, আর সত্যি বলতে কি, এইসব বিয়ে ফিয়েতে আমার একেবারেই বিশ্বাস নেই। যত সব বোগাস। তবে সত্যি বলতে কি, তুমি না আমার সব থেকে কঠিন শিকার ছিলে জয়ী, সব থেকে কঠিন। দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে 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 কোথাও যেন তোমাকে সত্যি করে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু ওই যে তোমার ওই পেটের, ওটাই আমায় আবার মনে করিয়ে দিল বিক্রম, কি করছিস? তুই তো অভিনয় করার কথা, গল্প তো অন্য জায়গায় ঘুরে যাচ্ছে। তাই আর দেরি করাটা ঠিক হবে না মনে হয়। আমি না তোমাকে নিয়ে এই ব্যবসাটা আরো কদিন পরে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু আর উপায় নেই জয়ী, কাজটা আজকেই সেরে ফেলতে হবে যে। চলো। কি বলছো আমাকে বাঁচাও। না 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 না, এটা সত্যি হতে পারে না, এটা সত্যি হতে পারে না বলো। আমি তো তোমায় খুব ভালোবাসি, এটা সত্যি হতে পারে না বলো। তুমি আমার সাথে মজা করছো না? আগে দিনের মতো তুমি আমার সাথে মজা করছো। এটা সত্যি হতে পারে না বিক্রম। তুমি এসব মিথ্যে তুমি বলো না মজা করছো, বলে দাও না, আমি ভয় পাচ্ছি। কি করছো? আরে ধুর পাগলি, সবসময় মজা করলে তো মজার আনন্দটাই নষ্ট হয়ে যাবে, তাই না? যাও
যাও তো, এবার লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে যাও। তোমার নতুন জীবন শুরু হতে চলেছে। হ্যাঁ, নতুন জীবন। বিক্রি করে না আমি অনেকগুলো টাকা পেয়েছি, অনেক 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 টাকা, অনেক টাকা, অনেক টাকা। ভয় নেই, ভয় নেই, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার জয়ী। আরে এখন আমার গল্প কি শুনছিস? এদিকে আয়, ধর ওকে। শয়তান, তুই একটা শয়তান। আমি তোকে এতদিন ধরে আমার সব কিছু মনে করেছি। আমার 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 সব কিছু তোকে দিলাম। কেউ আসবে না, কেউ আসবে না। কেউ এগোবি না। আমি বলছি কেউ এগোবি না, কেউ এগোবি না, কেউ এগোবি না, কেউ এগোবি না, কেউ এগোবি না। চারিদিক থেকে ওই লোকগুলো ধীরে ধীরে জয়িতাকে ঘিরে ধরতে থাকে। জয়িতা একটা লোককে ধাক্কা দিয়ে অন্ধকারের দিকে দৌড় দেয়। অনেক অনেক চেষ্টা করেছিল নিজেকে বাঁচাবার, কিন্তু শেষে জয় হলো ওই নরপিশাচগুলো। সেই সময় বাঁচার জন্য শুধু একটাই নাম বারবার বলে গিয়েছিল জয়িতা, বিক্রম। বিক্রম, বিক্রম, বাঁচাবে, বিক্রম, 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 কেউ নেই, কেউ বাঁচাতে আসেনি। ওরা ওকে রেপ করে ভেবেছিল মরে গেছে, তাই গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। কিন্তু প্রকৃতির বিচারে তার জীবন শেষ হয়নি। ওকে নদীর পাড় থেকে ভোরবেলা কয়েকটা মাঝি উদ্ধার করে। তারপর তারপর কি হলো? ওর বিক্রমকে ধরা পড়েছিল? না, বিক্রম পালিয়ে গিয়েছিল। কোর্টে অবশ্য কেস হয়। জানতে পারলাম বিক্রম হোটেল ব্যবসার সাথে সাথে নারী পাচার করত। পুলিশ ওই গ্যাংটাকে ধরেছিল। পরে একটা এনকাউন্টারে বিক্রমের মৃত্যু হয়। সেই দিনের পর থেকে জয়ী তার জীবনটা সত্যি বদলে যায়। ও হয়ে যায় জীবন্ত এক লাশ। শ্যামলেন্দু কিন্তু সব সময় ওর পাশে থাকে। কিন্তু কিন্তু অদ্ভুতভাবে জয়িতা কোনো ছেলে দেখলেই ভয়ে কুঁকড়ে যেত। এতটাই ভয় পেত যে সে বেশ কয়েকবার নিজেকে শেষ করে দিতে চাইত। ডাক্তার বলেছিল, দেখুন, ওর সাথে যা অত্যাচার হয়েছে, এর পরে ও যে বেঁচে আছে এটাই অনেক শ্যামলেন্দু। ওর এই ট্রমা আদেও কাটিয়ে ওঠা কতটা সম্ভব এটা নিয়ে প্রশ্ন আছে। কি বলছেন ম্যাডাম? ও কি আর কোনোদিনই ঠিক হবে না? শ্যামলেন্দু বাবু, আপনাকে যে ঠিক কি বলবো বুঝতে পারছি না। দেখুন, যেভাবে কয়েকজন পুরুষ ওর সাথে অত্যাচার করেছিল, সেই ভয় থেকে ওকে পুরোপুরি মুক্ত করা প্রায় অসম্ভব ব্যাপার। ওর মনের মধ্যে বিক্রমের বিশ্বাসঘাতকতা, ওর একাকিত্ব, মা বাবা হারা অনাথ জীবন, আর সবকিছুর সাথে সেদিনের রাতের ওই ভয়ঙ্কর পাশবিক যন্ত্রণার শিকার, সবটা মিলেমিশে এক গভীর ছাপ ফেলেছে। বুঝতেই তো পারছেন বলুন। তবে ডাক্তার হয়ে এই ব্যাপারে একেবারে না বলছি না, মিরাকেল তো হতেও পারে, তাই না? আমাদের আপাতত সময়ের উপরে সবটা ছেড়ে দেওয়াই ভালো। তবে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, এখনই কোনো পুরুষ মানুষের সান্নিধ্য থেকে ওর দূরে থাকাটাই বেটার। এমনকি আপনিও ওর পাশে যাবেন না। ও আপনাকে ভয় পায়। পুরুষ মানুষ থেকে ওকে আড়ালেই রাখতে হবে আপাতত।
তবেই একমাত্র ভালো থাকতে পারবে। সেই থেকে ও পুরুষ মানুষকে দেখলে ভয় পেয়ে যায়। তখন থেকেই আমি ওর সাথে আছি। শ্যামলেন্দু সব ব্যবস্থা করে দেয়। কলকাতার বুক থেকে উঠে আসি এখানে। শ্যামলেন্দুর জীবনটা কত কষ্টের। যে মানুষটা এত ভালোবাসলো তাকেই কিনা চিনতে পারলো না জয়িতা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, উনি এখন কোথায়? হারিয়ে গেছে। কি? হ্যাঁ, সারা জীবনের জন্য হারিয়ে গেছে। আপনারা কেউ ওনাকে খোঁজার চেষ্টা করেননি? খুঁজলেই কি আর সবকিছু আগের মতো হয়? একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চেয়ার ছেড়ে উঠে যায় কৃষ্ণা। যাই হোক, তোমরা তো একটু বেরোবে, অনেকটা দেরি হয়ে গেল। আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি, গাড়িতে খেয়ে নেবে, কেমন? কথাটা বলেই ছাদ থেকে নিচে নেমে গেলেন। কি বুঝলি? সত্যি রে, মানুষ কাউকে বিশ্বাস করলে এইভাবে ঠকতে পারে ভাবতে পারছি না। সত্যিই তাই। তবে শ্যামলেন্দু স্যারকে দেখতে মন চাইছে। জানি না উনি এখন কোথায়, কিভাবে আছেন। এবার ঘরে চল, একটু ঘুরতে বেরোবো, জানিস, মনটা ভালো হয়ে যাবে। এরপর ওরা বেরিয়ে পড়ে। মনটা বেশ খারাপ হয়ে রয়েছে। বাইরে বেরিয়েও খুব একটা ভালো লাগছে না। তবুও মনটা একটু স্বাভাবিক করার জন্য বাইরে সময় কাটায়। কালকে অনেক সকালে বেরোতে হবে। ওরা যখন ঘরে ফিরে আসে তখন সূর্য লুকিয়ে পড়েছে পাহাড়ের কোলে। তার গেরুয়া আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। ঘরে ঢুকে তারা কৃষ্ণা দেবীকে দেখতে পেল না। পেমা এসে বলল তারা ঘরে গেলে তাদের জন্য খাবার নিয়ে আসবে। কৃষ্ণা দেবীর কথা জিজ্ঞেস করতে এসে বলল উনি বিশ্রাম নিচ্ছেন। সেদিন বিকেলের জলখাবার, রাতের ডিনার সব পেমাই দিয়ে গেল। এত তৎপরতার সঙ্গে দিয়ে গেল সব যে কৃষ্ণা দেবীর কথা আর জিজ্ঞেস করতেই পারল না ওরা। নন্দিতার যেন মনে হলো উনি আর ওদের সঙ্গে দেখা করতে চাইছেন না। সকালে ঘুম ভাঙতেই কৃষ্ণা দেবীর কথা মনে পড়ল ঠিকই, কিন্তু আজ যে ফিরতে হবে, সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পালা। ব্যাগপত্র গুছিয়ে যখন ঘরের বাইরে এলো, কৃষ্ণা দেবী এক গাল হেসে ওদের দিকে তাকিয়ে বললেন, বাহ, তোমরা তো দেখছি রেডি। তোমাদের ট্রেন কটায়? নন্দিতা বা মেঘা কেউই কোনো উত্তর দিল না। হঠাৎ নন্দিতা বলে উঠল, ম্যাডাম, আমাকে একটা কথা বলবেন? কি কথা? শ্যামলেন্দুর কি হলো? এই ঘটনার পর ওনার কি হলো সেটা তো আপনি বললেন না। ঠোঁটের কোনায় একটা অদ্ভুত হাসি এনে একটা সম্মতিসূচক মাথা নাড়ান কৃষ্ণা দেবী। তারপর নন্দিতার মাথায় হাত রেখে বললেন, মন দিয়ে পড়াশুনো করো, মানুষের মতো মানুষ হয়ে উঠবে। নন্দিতা বুঝতে পারল কৃষ্ণা দেবী আর এই ব্যাপারে কিছু বলতে চায় না। সে নিজেও একটু লজ্জিত হলো। ভাবলো বোধহয় ও একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছে। তাই বলল, সরি ম্যাডাম, আমরা আসি তাহলে। দুজনেই বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কৃষ্ণা দেবী তৎপর হয়ে বললেন, শোনো, একটু দাঁড়াও। বলেই টেবিলের ওপর থেকে একটা টিনের কৌটো নিয়ে ওদের দিকে বাড়িয়ে বললেন, এই যে, এ নাও দার্জিলিং এর চা, তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। নন্দিতা একটা অবাক দৃষ্টিতে তাকালো কৃষ্ণা দেবীর দিকে। উনি সত্যি খুব আনপ্রেডিক্টেবল। এই একটু আগে এমন ভাব করলেন যেন ওরা কোনো অনধিকার চর্চা করে ফেলেছে, আবার পর মুহূর্তেই উপহার দিচ্ছেন। কি বলবে বুঝতে না পেরে হাত বাড়িয়ে কৌটোটা নিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম। বললে না তো তোমাদের ট্রেন কটায়? বিকেল 4টে। তারপর হঠাৎ কৃষ্ণা দেবী বললেন, আচ্ছা, তোমরা জানতে চেয়েছিলে না শ্যামলেন্দু এখন কোথায়? কি তাই তো? হঠাৎ এই প্রশ্ন আবার তোলাতে কি বলা উচিত সেটা ওরা ঠিক বুঝতে না পেরে একে অপরের মুখ চাওয়াচাই করলো একবার। তারপর মেঘা বলল, হ্যাঁ, তবে আপনার বলতে যদি কোনো অসুবিধা না থাকে। জানতে চাও সে এখন কোথায়? হ্যাঁ। তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে
সেই অভাগাই অতীতের শ্যামলেন্দু। নাম বদলেছে, পরিচয় বদলে গেছে সেই কবেই, কিন্তু কিন্তু মানুষটা যে এক আছে। শারীরিক গঠন বদল হয়েছে, কিন্তু কিন্তু আত্মা সে কি বদলাতে পারে বলো? আত্মাটা তো একই আছে। এমনকি শ্যামলেন্দু তার পুরনো কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে, শুধু জয়িতার প্রতি তার ভালোবাসাটাকে আঁকড়ে ধরবে বলে। শ্যামলেন্দুর অনেক কিছুই আর আগের মতো নেই ঠিকই, কিন্তু জয়িতার প্রতি তার ভালোবাসা আগের মতন নিখাদ আছে। কথাটা শুনে দুজনেরই মাথা ঘুরে যায়, গায়ের রোম সতেজ হয়ে ওঠে। কি বলছে ওদের কৃষ্ণা ম্যাডাম? অথচ চোখের কোণে জল আর বুকের মধ্যে আবেগ নিয়ে 40 একজন মানুষের কথাকে মিথ্যে বা অবিশ্বাস বলবে তেমন জোরও তো পাচ্ছি না নন্দিতা আর মেঘা। ওদিকে কৃষ্ণা দেবী বলে চলেছেন, আজকের কৃষ্ণা এক সময়ের শ্যামলেন্দু। শ্যামের আরেক নাম তো কৃষ্ণ, তাই না? সেই কৃষ্ণ থেকেই আজ আমি রূপান্তরকামী কৃষ্ণা। শ্যামলেন্দু অনেক বড় বাড়ির ছেলে। কলকাতার বিখ্যাত জমিদার রূপনারায়ণ ছিলেন আমার প্রপিতামহ। খুব ছোটবেলাতেই মা বাবাকে হারাই। তারপর থেকে আমার দাদুই ছিলেন আমার সব। ওই ঘটনার পর ডাক্তার বলে দিল, পুরুষ মানুষের থেকে এই ভয় জয়িতার আর কোনো দিন যাবে না। কোনো পুরুষ মানুষই আর ওর কাছে আসতে পারত না তখন। শ্যামলেন্দু অনেকবার চেষ্টা করেছিল, তার ভালোবাসা, তার বন্ধুত্ব, মনুষ্যত্ব সব দিয়ে চেষ্টা করেছিল জয়িতাকে আগলে রাখার, কিন্তু তার পুরুষত্ব কোনো কিছুকেই ছাপিয়ে যেতে পারল না। জয়িতার কাছে সে তখন আর 5টা পুরুষেরই একজন, যে পুরুষের আছে শুধু লালসা, হিংস্রতা, ঈর্ষা। মাঝে মাঝে না নিজেকে খুব অসহায় লাগতো। ঘন্টার পর ঘন্টা জয়িতার কান্না শুনতাম, কিন্তু একবারের জন্য ওর কাছে গিয়ে চোখের জল মুছিয়ে দেওয়ার অধিকার আমার ছিল না। কারণ আমি জানতাম ওর যন্ত্রণা কয়েক হাজার গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমার উপস্থিতিটুকুই যথেষ্ট ছিল। অথচ ওই মা বাপ মরা মেয়েটাকে দেখার মতনও কেউ ছিল না। একবার ভেবেছিলাম মেয়ে সেজে ছদ্মবেশে কাটিয়ে দেব সারাটা জীবন শুধুমাত্র ওর জন্য, কিন্তু ডাক্তার বলেছিল এর ফল ভয়ঙ্কর হতে পারে। একবার যদি ঘুণাক্ষরে ও জানতে পারে তাহলে নিজেকে শেষ করে দিতে পারে। আমার নিজেরও খুব ভয় করেছিল। কি জানে, ছদ্মবেশে থেকেও যদি কোনোদিন ভালোবাসার টানেই আমার আসল পরিচয় দিয়ে ফেলি। নিজের পরিচয় গোপন রাখা কি এতই সোজা? এই রক্ত মাংসের শরীর কি কখনো এত নিঃস্বার্থ হতে পারে? তাই শেষমেশ ঠিক করলাম সেই পরিচয় আর রাখবো না। অবশেষে তাই রূপান্তরের ডিসিশন নিলাম। এই যাত্রাটা আমার জন্য খুব একটা সহজ ছিল না। প্রথম লড়াইটা হলো দাদুর সঙ্গে। অনেক বাধা দিয়েছিলেন তিনি, আমার মুখ দেখবেন না বলেছিলেন। তাকেও তো দোষ দিতে পারি না। তবে ওই যে বলে না, ভালোবাসার কাছে হার মানে না এমন কিচ্ছু এই জগতে নেই। তাই দাদু কষ্ট পেলেও শেষে রাজি হলেন।
আমাদের দেশে সেই সময় এইরকম লিঙ্গ পরিবর্তন করার কোনো ব্যবস্থা ছিল না, তাই বিদেশে গিয়ে করে আসতে হয়েছিল। সে বড় যন্ত্রণার দিন। একটু একটু করে পাল্টে যেতে দেখতাম নিজেকে। শারীরিক সাথে মানসিক এক ভয়ঙ্কর লড়াইকে সঙ্গী করেছিলাম, শুধু এই ভেবে যে আমি 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 জয়িতার পাশে থাকতে পারবো। নিজেকে না নিজের কাছেই খুব অচেনা লাগতো প্রথম প্রথম। সেই চেনা মুখ, চেনা কণ্ঠস্বর, পরিচয় হারিয়ে গেল চিরতরে। পুরনো বলতে রইল শুধু জয়িতার প্রতি আমার ভালোবাসা। কৃষ্ণা হয়ে ফিরে এসে নতুন করে পরিচয় করতে হয়েছিল জয়িতার সঙ্গে। এখন ভাবলে মনে হয় সেসব কোন অতীতের কথা। তারপর থেকে তো আমরা বেশ ভালোই আছি। আর সব থেকে বড় কথা কি জানো? সব থেকে বড় কথা হলো আমি জয়িতাকে ভালোভাবে রাখতে পারছি। আর কি চাওয়ার আছে আমার? এতটা এক নিঃশ্বাসে বলে যাওয়ার পর একটু থামলো কৃষ্ণাদেবী। নন্দিতা কি বলবে বুঝতে পারছে না। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃষ্ণাদেবীর দিকে। ওর গাল বেয়ে নেমে আসছে অশ্রুধারা। নীরবতা কাটিয়ে মেঘা বলে উঠল, আমি তো ভাবতেই পারছি না এমনও হতে পারে। ঘোর কাটিয়ে নন্দিতা শুধু বলল, প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর থাকেন জানতাম, আজকে সত্যি তার দেখা পেলাম। কৃষ্ণাদেবী তৎক্ষণাৎ ওকে টেনে তুলে জড়িয়ে ধরে বললেন, ভালো থাকিস। আসি ম্যাডাম, আমরা আবার আসবো। নন্দিতা, তোকে একটা কথা বলা প্রয়োজন। না হলে কি কথা? মায়ের সাথে দেখা করে যাবি না? কথাটা শুনে নন্দিতার পা স্থির হয়ে যায়। কি রে থাকলি, দেখা করবি না মায়ের সাথে? নন্দিতা কিছু বলতে পারে না। একবার মেঘার মুখের দিকে তাকায়, তারপর কাঁপা কাঁপা গলায় বলে, মা মানে? মায়ের মুখটা একদম বসানো হয়েছে। তোর মা তোকে কত কষ্ট করে বাঁচিয়েছে জানিস? নন্দিতা আসলে কিছু বুঝতে পারছে না, শুধু অবাক চোখে তাকিয়ে আছে কৃষ্ণাদেবীর দিকে। কিন্তু কৃষ্ণাদেবী বলেই চলেছেন, বিক্রমের সন্তান যখন জয়িতার গর্ভে 5 মাস, তখন বিক্রম এনকাউন্টারে মারা যায়। সবাই অনেক করে বলেছিল এই বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার কথা। জয়িতার মানসিক অবস্থাও তখন ভালো নয়। ওকে দেখাশোনার জন্য 24 ঘন্টার নার্স ছিল, আর আমি ওকে দেখতাম আড়াল থেকে। একদিকে মানসিক অবসাদ, অন্যদিকে গর্ভ যন্ত্রণা। তখন একদিন বিক্রমের মা আমার কাছে এসেছিলেন। আমার ছেলেটা যা করেছে তার শাস্তি সে পেয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। তবে আমার বলতে আর কেউ রইল না। আচ্ছা বাবা, তোমার কাছে একটা আবদার করব। আবদার? কি আবদার? জয়িতার সন্তান জন্মানোর পরে ওকে আমায় দেবে। বিশ্বাস করো, আমি অনেক যত্নে রাখবো। আমার নিজের সন্তানকে তো মানুষের মতো মানুষ করে তুলতে পারিনি, কিন্তু ওকে আমি ঠিক মানুষ করব। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, তাই নিজের সন্তানের ফাঁসি হোক সেই কামনাই করেছি। কিন্তু তার আগে, তাও তো আমি মা, আমি এই বয়সে বাঁচবো কি নিয়ে বলো? আমি সেদিন ওনাকে ফেরাতে পারিনি রে। একজন সন্তান হারা মায়ের সেই ইচ্ছেকে আমি ফেলতে পারিনি। তারপর একটা সুন্দর মিষ্টি মেয়ে জন্ম নিলে আমি ওনার হাতে তাকে তুলে দিলাম। তারপর থেকে
ওনার সাথে আর কোনো দিন দেখা করিনি। উনি বলেছিলেন জয়িতাকে নিজের কাছে রেখে দেবেন। তখন সে পাগলের মতো হয়ে গিয়েছিল। হয়তো জয়িতার ওপর ওনারই অধিকার সবচেয়ে বেশি ছিল, কিন্তু আমি ওকে ওনার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। তাই শুধু বাচ্চাটাকে ওনার হাতে তুলে দিয়ে বলেছিলাম ওকে আপনার পরিচয় দিয়ে মানুষ করবেন। আর দেখ, সেই মেয়েটা আজকে এত বড় হয়ে গেছে। দেখ, ভাগ্য তোকে ঠিক টেনে আনলো এখানে। সেদিন মোবাইলে তোর ঠাকুমার ছবিটা দেখেই তোকে চিনেছিলাম। তার সাথে তোর হাতের এই জন্ম দাগ প্রমাণ করে দিয়েছে তুই আর অন্য কেউ না, তুই জয়িতার রক্ত। হ্যাঁ হ্যাঁ, তুই জয়িতার রক্ত, জয়িতার মেয়ে। চুপ করে কথাগুলো শুনছিল নন্দিতা। শেষ কথাগুলো শুনে আর চোখের জল ধরে রাখতে পারল না সে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এবার বুঝতে পারছি ঠাকুমা কেন কোনোদিন আমাকে আমার বাবা মায়ের নাম বলেনি। যখনই প্রশ্ন করেছি আমায় শুধু বলেছে আমি তোর মা, আমি তোর বাবা। আমাকে ক্ষমা করে দিস মা। আমার জীবনে বেঁচে থাকার একটাই রসদ, সে হলো জয়িতা। ওর মুখের দিকে চেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তোকে দেখে আমি আগেই বুঝে গেছিলাম তুই জয়িতার মেয়ে। ভয়ও পেয়েছি, তাই লুকিয়ে রাখতে চেয়েছি ওকে। বড্ড স্বার্থপর হয়ে গিয়েছিলাম রে। আমায় ক্ষমা করে দিস। কে বলছেন কি আপনি? আপনি না থাকলে তো আমার মাও থাকতো না। আচ্ছা, আমাকে একটিবার আমার মায়ের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মা। হ্যাঁ মা, নিশ্চয়ই আয়। কথাটা বলেই নন্দিতা তার সদ্য পরিচয় হওয়া গর্ভধাত্রীর কাছে যায়। ওর মা কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে, যেন সেই কত কাল থেকে তার সন্তানের জন্য অপেক্ষা করছে। জয়িতা, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। মা? আমার মা? মা গো! কথাটা বলতেই তার কণ্ঠস্বর কেঁপে যায়। পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু মেঘা কাঁধে হাত রেখে নন্দিতাকে শান্ত করে। আমি মা? আমি কার মা? আমি কার মা? হ্যাঁ, বল আমি কার মা? আমার মা। আমার মা তুমি আমার মা। আমি তোর মা হই? আমি তো সত্যিকারে একদম সত্যি মা হই? হ্যাঁ মা, আমি তোমার মেয়ে। নন্দিতা জয়িতাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। জয়িতা ওর চোখের জল মুছে দিয়ে কৃষ্ণা দেবীর দিকে তাকিয়ে বলে, এ বাবা, মেয়েটা কাঁদছে, ভাল লাগছে না। এই দেখ মেয়ে, আর কাঁদে না মেয়ে, একদম কাঁদে না। তুই আমায় ভালোবাসবি তো? আমি তোকে খুব ভালোবাসবো, জানিস? তুই আমায় অনেক ভালোবাসবি। হ্যাঁ, আর আমিও তোকে অনেক ভালোবাসবো, অনেক ভালোবাসবো মা। তোমাকে আমি খুব ভালোবাসবো মা, তোমাকে আমি সত্যি বলছি। সত্যি বলছিস তো?
আমায় ছেড়ে তুই কোথাও যাবি না তো? আমি কিন্তু তাহলে হারিয়ে যাব। না মা, না, আমি আর তোমায় হারাতে দেব না মা। তোমাকে আমি অনেক যত্ন করে রাখবো মা, খুব আগলে রাখবো তোমাকে। তুমি সারা জীবন শুধু কষ্ট পেয়েছো মা, তুমি শুধু কষ্ট পেয়ে গেছো। এখন থেকে তুমি শুধু আনন্দ থাকবে, শুধু আনন্দে থাকবে মা। তোমাকে আমি খুব ভালোবাসবো মা, তোমাকে আমি খুব যত্ন করে রাখবো মা। আমি তোমাকে খুব ভালোবাসবো। কথাটি বলেই নন্দিতা তার মাকে বুকে জড়িয়ে ধরে। সে ভালো করে জানে তার মাকে আর কোনোদিনও পুরোপুরি স্বাভাবিকভাবে পাবে না। সে তাকে কোনোদিন অন্যদের মায়ের মতন বলবে না, এবার একটু খেয়ে নে মা, বা অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়। যে সময়টা চলে গেছে সে সময় আর ফিরবে না। কিন্তু সে জানে এত কিছু না পাওয়ার মাঝে অনেক কিছু পাওয়া যায়, সেটা অন্য সবকিছুর থেকে আলাদা। তার মাকে অনেক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। তার পাশে যদি এই ঈশ্বরতুল্য মানুষটা না থাকতো, তাহলে হয়তো সে নিজেও এই পৃথিবীর আলো দেখতে পারত না। না, আর কোনো কষ্ট নয়, আর কোনো বিষাদ নয়। যা হারিয়ে গেছে তা নাই ফিরুক, নতুন করেই না হয় শুরু হোক, একটু অন্যরকম, যাকে ছুঁয়ে থাকবে একটু বাস্তব আর অনেকটা কল্পনা। কল্পনায় তো ভালো থাকতে শেখায়। যতদিন কল্পনা আছে ততদিন বাস্তবের কঠোরতা আমাদের মনকে ঝাঁঝরা করলেও সেই কল্পনায় আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে এখন গল্প @gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস। তার চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।